আন্তর্জাতিক ফোরামে বিষয়টা তোলা দরকার এবং এই আন্তর্জাতিক ফোরামে কিংবা তুলতে হবে, সেখানে আমরা বিচার পাবো কিংবা সে ধরনের সিদ্ধান্ত হবে, এটি কিন্তু আমরা রোহিঙ্গা ইনফ্ল্যাক্সের সময় শুনেছি এবং দেখেছিও যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢোকা শুরু করলো তখন তাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে কিংবা এটির ক্ষেত্রেও তখন বলা হচ্ছিল এটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে সমন্বিতভাবে করতে হবে। এই বিভিন্ন আলোচনা করতে যাওয়ার আগে আমাদের সীমান্তে আমাদের শক্ত অবস্থান রাখাটা জরুরি কিনা, এখানে সরকারের আসলে পদক্ষেপ কি হতে পারে? নিশ্চয়ই জরুরি। আমাদের সীমান্তে আমাদের অবস্থান শক্ত থাকা জরুরি এবং আমি মনে করি যে যথেষ্ট শক্ত অবস্থান আছে। তো তা না হলে তো ঢুকে যেত বা একটা কিছু অঘটন ঘটেই যেত। আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত সম্ভবত পাইনি যে পুশিন করেছে এবং তারা বেশ কিছু লোক বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে, ব্যাপারটা তা না। বরং বিজিবির পক্ষ থেকে যেমন শক্ত অবস্থান, এবং আমরা তো এই যে প্রতিবেদনেই দেখলাম যে ধানের ক্ষেতের ভেতর দিয়ে, কাদার ভেতর দিয়ে, মাঠের ভেতর দিয়ে, কলা বাগানের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে তারা ডিউটি করছে এবং এই প্রচেষ্টাকে, ভারতের এই চক্রান্তকে রুখে দেওয়ার চেষ্টা করছে। সাথে সাথে আমাদের বাংলাদেশের স্থানীয় জনগণ তাদের সাথে, বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নিয়েছে। তার মানে এখানে গভর্নমেন্টের, লোকাল প্রতিনিধিদের, লোকাল জনগোষ্ঠীর এবং বিজিবির একেবারে আন্তরিক এবং শক্ত অবস্থান, শক্ত প্রচেষ্টা আছে বলে কিন্তু এটা সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার যথেষ্ট এবং বিজিবির পক্ষ থেকে যথেষ্ট শক্ত অবস্থান নিয়েছে। এরপরে সরকারের পক্ষ থেকে যে কাজ করা দরকার বলে আমরা আলোচনা করতে পারি, আমি মনে করি সেই কাজগুলোই করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই কাজ যদি সরকার শক্তভাবে মোকাবেলা করতে না পারে তাহলে সরকারের দুর্নাম হবে, সরকারের জন্য সেটা রাজনৈতিক সংকট তৈরি করবে, ফলে মানুষের মধ্যে সামাজিক সংকটও কিন্তু তৈরি হবে। ফলে সরকার তারই প্রয়োজনে এই কাজগুলো যা করা উচিত তাই করবে। এখানে একটি কথা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদেরকে পুশিং করার চেষ্টা করছে তাদের কাগজপত্র তারা নেই সেখানকার, সেখানে বাংলাদেশের নাগরিক। আমরা যদি তর্কের খাতিরেও দেখি যে বাংলাদেশ থেকে 30-40 বছর আগে যারা ভারতে গেছেন বিভিন্ন সময়, আমরা দেখেছি বিভিন্ন দফায় দফায় বাংলাদেশ থেকে অনেকে মাইগ্রেট করেছে, কিন্তু তারা 30-40 বছর আগে যারা গেছেন তাদের সন্তানরা সেখানে জন্ম নিয়েছে, সন্তানরা বড় হয়েছে, তারাও হয়তো সন্তানের বাবা মা হয়েছে। তারা যদি এখন এই বাংলাদেশে ফেরত আসে, এখানে তো তাদের কিছু নেই এবং তাদের বাংলাদেশের বৈধ কোনো কাগজও নেই। এটি তো আর একটি সংকট তৈরি করছে। ওইভাবেই হচ্ছে। আপনি ধরেন ইলেকশনের আগে, পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে এসআইআর মেনটেন করে ভোটার লিস্ট তৈরি করা হয়েছে এবং বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে। ধরে নেওয়া হয়েছিল যে এদের সবাইকে বোধহয় ঠেলে দেওয়া হবে বা এদের বাদ দেওয়া হবে। কিন্তু শুভেন্দু যেটা করছে যে এখন কিন্তু শুভেন্দু আর এসআইআর এর মধ্যে নাই। এখন শুভেন্দু চলে গেছে বিতর্কিত নাগরিকত্ব আইনে। এখন বিতর্কিত নাগরিকত্ব আইনে যদি কোনো লোককে আপনি রিপোর্ট করতে চান, সেটা অবশ্যই ওই লোকটাকে ধরে, তার যদি কাগজপত্র না থাকে, সে যদি ওইখানে অবৈধভাবে থাকে, তার ওই জায়গার ভারতের আইন অনুযায়ী তাকে প্রথম থানায় হ্যান্ডওভার করতে হবে। থানায় হ্যান্ডওভার করলে সেই অবৈধ নাগরিককে কোর্টে পাঠাইতে হবে। কোর্ট জাজমেন্ট দিবে যে সে ছাড়া পাবে নাকি জেলখানায় যাবে। বাংলাদেশেও আমরা দেখেছি, বাংলাদেশে আমাদের এখানে ভারতের বেশ কিছু সন্ত্রাসীও কিন্তু ঢুকে গিয়েছিল। আমাদের আইন কিন্তু তাদেরকে ধরে কারাগারে রেখেছে। তারপরে দুই দেশের মধ্যে আলোচনা হয়ে বিগত গভর্নমেন্টে, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কিন্তু একজনকে নিয়ে নেওয়া হয়েছে।